অঝোরধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল নগরবাসী, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন বাসিন্দারা। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। তিনি যেহেতু লন্ডন ছিলেন, তিনি যেন লন্ডনের মতো আমাদের এই দেশকে উন্নত করে। বন্যায় কক্সবাজারে মানবিক বিপর্যয়, লাখ লাখ মানুষ পানিবন্দী। 5 দিন ধরে ঘরবন্দি চট্টগ্রামের বাঁশখালীর হাজার হাজার পরিবার। বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কালকে একটু কমছে, এখন আবার ঢুকতেছে। বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আরো বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি। উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। মুজিব বর্ষ পালনে 2020 সালে প্রায় 983 কোটি টাকা খরচ করেছে সরকার। সংসদে জানালেন অর্থমন্ত্রী, একই বছর শেখ হাসিনার খাবার খরচ 35 কোটি টাকা। সংসদ চত্বরেই সমাহিত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2 দফা জানা যায় রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়া। ভারতের পর এবার ভয়াবহ বন্যা ফিলিপাইন ও চীনে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখ মানুষকে। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাত থেকে টানা বৃষ্টিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে গোটা রাজধানী। গুরুত্বপূর্ণ প্রায় সড়কেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। কর্মদিবসে ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজটে। জলজট আর যানজটে ঠায় দাঁড়িয়ে থাকে যানবাহন। একসময়ের স্বস্তির বৃষ্টি এখন আতঙ্কের নাম। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। বাড়ি থেকে বের হয়ে জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়েই দিনের শুরু। অফিসগামী মানুষ কিংবা স্কুল কলেজ শিক্ষার্থী ভোগান্তি থেকে বাদ যায়নি কেউই। গণপরিবহনের সংকট ও জলজট দুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে পরিবহনগুলো। অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি গন্তব্যে। পানি অনেক অবস্থা খারাপ এলাকার। এই অবস্থায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না। অভিজাত এলাকা বনানীও ভেসেছে আষাঢ়ের বর্ষায়। চারিদিকে শুধু থই থই পানি। এর মাঝেই গন্তব্যে ছুটে চলার তাড়া, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যানজট। বৃষ্টি হলে শান্তিনগরের শান্তি যেন উধাও হয়ে যায়। জলাবদ্ধতাকে নিজেদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন এখানকার বাসিন্দারা। মালিবাগের কোমর পানি ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকেও। মন্ত্রী এমপিরাও বাদ যাননি জলজটের দুর্ভোগ থেকে। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জমে থাকা পানি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেটা একটা ক্যাপিটাল সিটি আমাদের, সেখানে এখনো পানি জমে। ড্রেনেজগুলো নিয়মিত ক্লিয়ার করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এবং ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভিতরে পানি ইন করছে, এখন ইঞ্জিলে মানাবাড়ি আমি রিস্ক দিই না, সামনে যাই না আর কি। চ্যালেঞ্জার পাইপে পানি বিতে দুইটা থাকার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো এই জন্য আর গাড়ি এখন স্টার্ট নিতেছে না। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধানমন্ডি, খিলক্ষেত, মহাখালীও ভেসেছে বৃষ্টির পানিতে।
প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী জানে না এ থেকে পরিত্রাণ মিলবে কবে। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন ভোগান্তি। যদিও সিটি কর্পোরেশনের দাবি, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করলে এবং নগরবাসীর মাঝে সচেতনতা তৈরি হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দিনভর বিরামহীন বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তারা বলছেন, বর্ষা মৌসুমে বৃষ্টি জলাবদ্ধতা অনেকটা নিয়মিত ব্যাপার, কিন্তু নালা ড্রেনেজ সচল রাখতে আগাম উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে আবহাওয়া নিয়ে নেই স্বস্তির খবর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন। ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। গতরাত থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, আর তাতেই তলিয়েছে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা, বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। আমার জীবনে আমি এই পানি দেখে না। এখানে টাঙ্কি টুকির ব্যক্তি তলায় সব তলায় গেছে, মাল সামানা সব তলা গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের কোনো গাড়ি চলে না। শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর সব বন্ধ। রাজধানীর বেশিরভাগ সড়কই জলাবদ্ধতা, যানবাহনে ধীরগতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। বিকল্প ভ্যান রিকশায় পারাপার হলেও ক্লাস পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু স্কুলে স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার 2টা ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। 10 নম্বর থেকে কষ্ট করে গিয়েছিলাম, তো আসার সময় ভ্যানে আসছে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। চাকরি তো আর বস তো আর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। আমরা অটো চালাই, আমরা ভ্যান নিয়ে নামছি। আপনার হচ্ছে যে যারা অফিসে যাওয়া করে ওনাদেরকে মনে করেন যে ভ্যানে নিয়ে আসে। অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি অফিসে, কি আর করা। বৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগ অনেকটা নিয়মিত ব্যাপার, তাই নালা ড্রেনেজ সচল রাখতে আগাম কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। 10 নম্বর গেছিলাম, 10 নম্বর থেকে এখন আইলাম কোমর পর্যন্ত পানি। আমার মানে দাঁড়িয়ে আইতে আছে আস্তে আস্তে। 2 ঘন্টা ধরে এখানে জ্যামে বসে আছি। এখন উত্তরা যাব, ওখানে এখন জ্যাম, এখন যেতে পারতেছি না। এদিকে স্বস্তি নেই আবহাওয়ার খবরেও। ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন, তাই ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত কিন্তু জারি করা হয়েছে। এবং এই বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও, আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দিনভর জলজট যানজটে ভোগান্তির পর অনেকেই এখন ঘরমুখে। সড়কে যান চলাচল ও জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। শান্ত, এই মুহূর্তে সড়কে আসলে কি অবস্থা দেখছেন? সেখানে কোনো ধরনের জনভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা, এবং একই সাথে সাধারণ মানুষের সাথে আপনার নিশ্চয়ই কথা হচ্ছে, তারা মূলত কি বলছেন? এই মুহূর্তে আমি আছি বনানীতে, এবং বনানী সহ শহরের বেশ কিছু জায়গা, যতটুকু জায়গা আমার দেখার সুযোগ হয়েছে, সেখানে কিন্তু তীব্র যানজট আমি দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে মহাখালী থেকে বনানী হয়ে উত্তরাগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু একটা দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরে ধীরে চলছে, খুবই অল্প সংখ্যক মানুষ কিন্তু রাস্তার পাশে অপেক্ষমান রয়েছেন। বেশিরভাগই বলতে হবে যে তারা কিন্তু অফিস ফেরত এবং নিজ নিজ বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন অথবা গন্তব্যে যাচ্ছেন। তারা অভিযোগ করেছেন যে বিশেষ করে সারাদিনের ভোগান্তির কথা ভুলে অন্ততপক্ষে বাড়ি ফেরার সময়টিতে তারা প্রত্যাশা করেছিলেন যে হয়তো বা সবাই সহজে যেতে পারবেন, কিন্তু জলবদ্ধতার কারণে যেই যানজট সৃষ্টি হয়েছে দিনভর ছিল, সেটিরই প্রভাব কিন্তু এখন পর্যন্ত রয়েছে। বিশেষ করে বলতে হবে শুধু এই সড়কটি নয়, আমি ধানমন্ডির বিভিন্ন সড়কের কথা বলতে পারি, যাত্রাবাড়ি সড়কের কথা বলতে পারি, এবং বাড্ডা দিকের যে সড়ক রয়েছে সেখানকার কথাও বলতে পারি। মোটামুটি একই চিত্র রয়েছে। এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে গাড়িগুলো কিন্তু যেতে পারছে না, বিশেষ করে যেই জায়গাগুলোতে সকাল থেকেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং সেই সড়কের চারপাশ ঘিরে যে যানজট সৃষ্টি হয়েছে দিনভর কিন্তু সেটির প্রভাব এখনও রয়েছে। এবং বলতে হবে যে যারা এক্সপ্রেস এলিভেটেড ওয়ে
ব্যবহার করতে যাচ্ছেন তাদেরাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে প্রত্যেকটি র্যাম্পেই সেটিতে উঠতে গিয়ে একটা দীর্ঘ ভোগান্তি রয়েছে। রেজা, স্যার, তো আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে পানির নিচে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন ভুক্তভোগীরা। যতদূর চোখ যাই থই থই পানি। 5 দিন ধরে কক্সবাজারের পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের চিত্র এমন। পানিবন্দী 1.5 লাখ মানুষ। জ্বলছে না চুলা, বিচ্ছিন্ন অনেক এলাকার যোগাযোগ। দেখা দিয়েছে মানবিক সংকট। ডুবি গিয়ে বারা দেখাই না বাড়ি চোলা তোলা ডুবি গিয়ে বাড়ির অবস্থা আল্লাহ দিলে পানি একেল গর্ব তোর 4 ইঞ্চি আছেন যে তারপরে এর নিচে উড়ান গর্ব রাস্তা তৈরি বাদে গুদাঙ্গর বাজি বাগিয়ে গুদাঙ্গর বাগিয়ে বাজি বাজি বেশি বাজি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চলছে হাহাকার। প্রান্তিক পর্যায়ের মানুষের অভিযোগ, এখনো পৌঁছেনি সরকারি কোনো ত্রাণ সহায়তা। আমার গ্রামে অঞ্চলে এ পর্যন্ত পানি, আমাদের ওখানে ত্রাণ আজকে অলরেডি ত্রাণ আসছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে নাই। এই কষ্টের বিনিময়ে পানিটা কোনো ত্রাণ নিয়ে কেউ আসছে এরকম দেখি নাই, সবার ঘর বাড়ি ডুবা। টৈটং এলাকায় ত্রাণ বিতরণ করে কক্সবাজার জেলা পরিষদ। বিচ্ছিন্নভাবে কিছু ত্রাণ দিলেও তা অপর্যাপ্ত বলছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়ার এবং পেকুয়া এবং মাতামুহুরীর বিভিন্ন বন্দি বন্যা দুর্গত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং গতকালকে আমাদের একটা বিশুদ্ধ পানিবাহী গাড়ি ছিল, সেখানে হচ্ছে 6000 লিটার পানি ধারণ ক্ষমতা। আজকে আরেকটা গাড়ি এসেছে ডিপিএইচসির। আবার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত 24 ঘন্টায় পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 3 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ। ঘরবাড়ি থেকে পানি সরতে শুরু করেছে সাতকানিয়ায়, তবে রাস্তাঘাট এখনও তলিয়ে আছে কয়েক ফুট পানির নিচে। দুর্গত মানুষের এখন সবচেয়ে বড় সংকট খাবার পানি ও বিশুদ্ধ পানি। বেসরকারি উদ্যোগে কিছু মিললেও সরকারি সহযোগিতা অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদের। সাতকানিয়া থেকে সহকর্মী রিয়াজ রায়হানের প্রতিবেদন, ছবি তুলেছেন লুৎফর রহমান। ত্রাণের নৌকা আসার খবরে ঘর থেকে কোমর পানিতে নেমে আসেন পানিবন্দী মানুষ। গেল কয়েকদিনের পানিবন্দী জীবন থেকে কবে মুক্তি মিলবে সে প্রতীক্ষায় এসব দুর্গতরা। বন্যার মানে কি যে পরিস্থিতি বোঝেন নাই, মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। আমরা স্যার আর কেউ অনেক কিছু জানাই। সবখানেই পানি পানি আর পানি। যাদের বিল্ডিং দোতলা আছে বা 3 তলা তারা উপরে আছে, নিচেগুলো কি করবে? আর সব বাড়িতে ফাঁকা না। চলাচলের রাস্তায় এখনো নৌকা ছাড়া যাতায়াতের সুযোগ নেই, তবে অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা। এখন তো নামানোর পথ তো আছে, এখন তো বারণার আর কিছু নাই। মনিবাসীর মানুষ বেশি কষ্ট হয়। প্রতি বছর পানি লেগেছে 19 সাল 23 সাল বেশি প্রচুর পরিমাণ কষ্ট হয়, ভোগান্তি হয়, বাড়িঘর থেকে বাড়ি নিতে পারে। আর এখন চুলাঘর তুলাঘর আর সব কিছু পানির সাথে মিশে গিয়ে। এই দুর্যোগে ঘরে থাকার সুযোগ নেই যাদের, তাদের ভরসা আশ্রয়কেন্দ্র। কিন্তু সেখানেও একবার প্রবেশ করলে পানির কারণে আর বের হওয়ার সুযোগ নেই। নারী শিশুদের নিয়ে নিদারুণ কষ্টের জীবন কাটছে তাদের। যা ছিল ফার্নিচার ছিল, যা পালং খাট আলমারি ছিল, ওগুলো সব মানে কিছু বার করতে পারি নাই। ছেলে কোনো মানে ছেলে মেয়ে নিয়ে বাড়ি আইসি। গরু সব মানে কিছু ক্ষতি হয়ে গিয়ে মরে গিয়ে বহুত, আর কিছু খেয়ে মানে দোতলা যারা মানুষ ডাঙ্গা খাই এর বাসা লেখি। প্রত্যন্ত এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। সাতকানিয়ার বানভাসী মানুষের অভিযোগ, কয়েকটি খাল ও জলাশয় ভরাট করে গড়ে উঠেছে ইট ভাটা সহ বিভিন্ন স্থাপনা। আর এই কারণেই প্রতি বর্ষায় পানিবন্দী হতে হয় লক্ষাধিক মানুষকে। এখন বর্তমানে ব্রিক পিলাররা ভরাট করে ফেলছে, যার কারণে আমরা পানিবন্দী হয়ে বারবার পানিবন্দী হইতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের খালটা একটু খনন করে দিলে আমাদের খুব উপকার হবে।
বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান স্থানীয়দের। এই এলাকায় বেশ কিছু খাল এবং জলাশয় রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে উজান থেকে নেমে আসা পানি বা উজানের ঢল নেমে যাওয়ার সুযোগ ছিল। গেল কয়েক বছর ধরে সেসব জলাশয় বা খাল দখল দূষণে মেরে ফেলা হয়েছে। তাই স্থানীয়রা বলছেন, যদি সেগুলোকে আবার পুনরুদ্ধার করা না যায়, তাহলে প্রতি বছর এমন পানিবন্দী জীবন নিয়মিত হয়ে যাবে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। এদিকে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 5 দিন ধরে থমকে আছে পাহাড়ের জনজীবন। ভারী বর্ষণ অব্যাহত থাকায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন উপজেলার শত শত পরিবার পানিবন্দী। 5 দিন ধরে চরম ভোগান্তিতে তারা। বান্দরবানের বড় অংশ এখনও প্লাবিত রয়েছে। বৃষ্টি কমায় জেলা শহরের কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামলেও ব্রিগেড এলাকা, বেতার ও পুলিশ লাইনে এখনও রয়েছে জলাবদ্ধতা। নৌকায় চলাচল করছে মানুষ। লামা, আলীকদম, রোয়াংছড়ি, রুমা, থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর তীরবর্তী বেশ কয়েকটি স্থানে এখনও রয়েছে পানি। অর্ধশতাধিক পরিবার রয়েছে পানিবন্দী। রোববার বৃষ্টি কমায় কিছু এলাকা থেকে পানি নেমেছে। সাগরতীরের বাঁশখালী এখনও তলিয়ে আছে পানির নিচে। 5 দিন ধরে পানিবন্দী হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকেই। অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলাচলের রাস্তা ডুবে প্রায় বুক সমান পানি। বিশুদ্ধ খাবার পানির খোঁজে বন্যার পানিতে 2 মাইল সাঁতরে ব্যর্থ হয়ে ফিরেছেন এই ব্যক্তি। মাথা গোজার একমাত্র ঘরটিও 4 দিন আগে বানের পানিতে ভেঙে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। আমার বন্যার পানি আজকে 3 দিন। বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাটির তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে, আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটা তো পানি উঠছে। এই দম্পতির অবস্থাও করুন। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র। ঘরের ভেতরে হাঁটু সমান কাদা। বন্যার কারণে বন্ধ আয় উপার্জন। না খেয়ে পার করেছেন 3 দিন। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এখানে কষ্টের দিনে একটু কমছে, কালকে একটু কমছে, এখন আজকে আবার ঢুকতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করে। বানভাসী এসব মানুষের দুঃখ দুর্দশা কতটা তীব্র তা এই নারীর সাথে কথা বলে বোঝা যায়। তাদের পুরো ঘরের পেছনটা বন্যার পানিতে একেবারে ভেসে গেছে এবং তারা গত 6-7 দিন ধরে কোনো ত্রাণ সহযোগিতা পাননি। নেই তাদের কোনো রকম বিশুদ্ধ খাবার। এসব মানুষের কি হবে সেটাই এখন তাদের কাছে বেশ চিন্তার বিষয়। পাশাপাশি তারা বলছেন সরকারি সহযোগিতা প্রয়োজন বন্যা পরবর্তী তাদের দেখভালের। চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া, গন্ডামারা, কাথারিয়া সহ প্রায় সব ইউনিয়নের প্রতিটি গ্রামের চিত্র এমন। যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় ঘরবাড়ি হারানো বানভাসী মানুষেরা সীমাহীন কষ্টে দিন পার করছেন। নিরুপায় হয়ে স্কুলের তালা ভেঙে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মাইসে দুজনে দুই মুড়ি টুড়ি দিছিল, তার কই যাবো বাবা, এখনো জায়গা নেই। এই সরকারি স্কুল একটা তালা ভাঙ্গি সবাই ঢুকছে। এটা কি আশ্রয় কেন্দ্র আছে? খরচ যাই বাবা, এখন আত্মীয় স্বজন যে জায়গায় আশ্রয় লই। তবে প্রশাসনের দাবি প্রতিটি ইউনিয়নে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখন বিশেষ করে পশ্চিম বাঁশখালীর জলাবদ্ধতার কারণে, সুইচ গেট অ্যাভেলেবেল না থাকার কারণে, সুইচ গেট আবদ্ধ থাকার কারণে আমাদের জলাবদ্ধতা বেশি তৈরি হয়েছে। আমাদের 110টা আশ্রয় কেন্দ্রে 692 জন আশ্রয় নিয়েছে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা খবর রাখছি এবং করছি তারা যাতে তাদের ঘরবাড়ি যে ভেঙে পড়েছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা আমরা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৮ বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশে স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে মনু নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানানো হয়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের। মৌসুমি বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে গাজীপুর, নরসিংদী সহ কয়েক জেলায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও কলকারখানার পানি ঢোকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নরসিংদী শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানি। ভারী বৃষ্টিতে তলিয়েছে বিভিন্ন এলাকা। শহরের ডিসি রোড, সাটিরপাড়া, ভেলানগর সহ বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে দোকানপাট, বাসাবাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ঠিকমতো পরিষ্কার না করায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সমস্যা আছি, বড় বাসা টাসা সব কিছুর মধ্যে ডুবাই। পৌরসভা থেকে যদি ড্রেনটা পরিষ্কার করে অথবা ড্রেন যদি রাস্তাঘাট ভালো করে তাহলে তো আরো ভালোই হয়, এগুলি আমরা চাইতেছি। শহরের চৌওয়ালা এলাকায় অনেক ছোট বড় কারখানাতেও পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 95% মিল পানির নিচে এবং হিসাব করলে দেখা যাবে যে এখানে কোটি কোটি টাকার মানে ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকলে পরে যে আমার কাপড় নষ্ট হতেছে, মেশিন বন্ধ, আমার শ্রমিকরা কাজ করতে পারবো না, এটি বেশি সমস্যা। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি জমে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা আরিচা, আব্দুল্লাপুর, বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে সুকচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বাসিন্দারা। এছাড়া জোয়ারের সময় নিঝুমদ্বীপ, ঢালচর, বয়ারচর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে থাকছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে ভেঙেছে গ্রামীণ সড়কের একাংশ। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ। 5 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে যাত্রী সংখ্যা একেবারেই কম। ট্রেন লাইন থেকে পানি সরে যাওয়ায় সংস্কার শেষে একাধিক ট্রায়ালের পর শুরু হলো ট্রেন চলাচল। এদিকে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা এখনও জলাবদ্ধতার কবলে, আবার বৃষ্টি শুরু হওয়ায় বেড়েছে ভোগান্তিও। চট্টগ্রাম কক্সবাজার রুটে রেললাইন কয়েকদিন পানির নিচে তলিয়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার এবং রেললাইন কিছুটা উঁচু করে কয়েক দফা পরীক্ষামূলক চলাচলের পর 5 দিন পর আবার শুরু হয়েছে ট্রেন চলাচল। দুপুরে নির্ধারিত সময়ের কিছুটা পরে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে, তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী একেবারেই কম। ট্রেনে ওঠার আগ পর্যন্ত আমি আনসার্টেনিটির মধ্যে ছিলাম একটা, যে হবে কি হবে না।
তো যাক থ্যাঙ্কস টু মাই গড মানে সাকসেসফুলি আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। বাচ্চারা যখন শুনতে আসবে ওদের তো খুব মন খারাপ, মূলত বাচ্চাদের মানে মন খারাপটা যেন না থাকে এটার জন্যই, যত কষ্টই হোক এটার জন্য আসলাম। আমরা তো আগেই টিকিট কাটছি, আমরা তো জানি না যে আবহাওয়া এরকম হবে, আমরা তো এখন আল্লাহ দিছে, কিছু তো করার নেই। এই আবহাওয়া তো কক্সবাজারে যাওয়ার মতন না, এবং বাসার থেকে বেরোবার সময় অনেকেই নিষেধ করছে, বাট করার কিছু নাই, অফিসিয়াল কাজ। অনেকদিন পর বিদেশ থেকে আসলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি। রেল কর্তৃপক্ষের দাবি, ঝুঁকিপূর্ণ অংশে পাথর ফেলে ট্র্যাক শক্তিশালী করা এবং একাধিক ট্রায়ালের পর যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রেল লাইন প্রায় 2 ফিট পানির নিচে গেছিল, পানি একটু কমে গেছে, আবার অন্যদিকে আমরা ব্যালান্স দিয়ে রেল লাইনটাকেও 1 ফিটের মতো উঁচু করছি। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে ট্রেন লাইন ফিট করছি। চট্টগ্রামে আমাদের পর্যটক এক্সপ্রেস আছে, এটা একটু পরেই স্পট পার হয়ে যাবে। আজ থেকে চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ স্বাভাবিক। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় গত 5 দিনে অন্তত 20টি আন্তনগর ট্রেনের শিডিউল বাতিল হয়। যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে টিকিটের অর্থ। রেল লাইন থেকে পানি নেমে গেলেও চট্টগ্রাম মহানগরীর অনেক নিচু এলাকা 5 দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। রোববার দিনভর বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় ভোগান্তি বেড়েছে আরও। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। দিন দিন এভাবে ভোগান্তি কত আর সহ্য করা যায়? এভাবে পানি ডিঙে অফিসে যাওয়া, বাসায় যাওয়া, মানে পানিতে প্রচুর পরিমাণ ময়লা। বাসা থেকে বের হওয়াটা ডিফিকাল্ট, বাসার নিচে পানি, রাস্তায় পানি, সব জায়গায় পানি। সব সময় প্রস্তুতি থাকতে হয়, মোকাবেলা করতে হবে, কি করে না করা যায় বর্ষা আসার আগে। এখন আমরা দেখতেছি আমাদের এলাকায় বর্ষা আসছে, ড্রেনের মধ্যে কাজ করতেছে, এটা তো হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন না চলি, নালাতে কাজটা যদি না ফেলাই, তাহলে তো আমাদের এই দুরবস্থা হবেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 39 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন লিওনেল মেসি। আর দীর্ঘ 21 বছর পর ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই জায়গা করে নিল সেমির মঞ্চে, যা কিনা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। দ্বিতীয় সেমিতে 16 জুলাই রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড, আর প্রথম সেমিফাইনালে 15 জুলাই লড়বে ফ্রান্স ও স্পেন। রাশিয়া কিংবা কাতারের মতো অঘটনের বিশ্বকাপ এবার নয়। সব হিসেব নিকেশ আর প্রেডিকশন মিলিয়ে এবারের বিশ্বকাপ যেন হেঁটেছে চেনা পথেই। মাঠের লড়াইয়ে কোনো নাটকীয়তা বা আন্ডারডগের রূপকথা নয়, বরং শক্তিমত্তার চূড়ান্ত প্রদর্শন দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের শীর্ষ 4 ফেভারিট। 48 দল থেকে বাদ 44, হিসেবের খাতায় রইল বাকি 4। প্রথম সেমিফাইনালে ডালাসে 15 জুলাই রাত 1টায় লড়বে ফ্রান্স ও স্পেন। দ্বিতীয় সেমিতে আটলান্টায় 16 জুলাই রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 4-এর জায়গায় আবারও এই ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। র্যাঙ্কিং প্রথা তৈরির পর এই প্রথম শীর্ষ 4 দল সেমিফাইনাল লাইন আপে। কথা আছে আরও, শেষ 4-এ ওঠা 4 দলই ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবল প্রেমীদের মনে যা ফিরিয়ে আনছে সোনালী অতীতের নস্টালজিয়া। অতীতে বিশ্বকাপ জেতা 4 দলই উঠেছে সেমির মঞ্চে। এমন ঘটনা ফুটবল ইতিহাসে ঘটল তৃতীয়বার। এর আগে 1970 সালে মেক্সিকো বিশ্বকাপ এবং 1990 সালের ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে 4 দলই ছিল সাবেক চ্যাম্পিয়ন। দীর্ঘ 36 বছর পর আবারও সেই চেনা ইতিহাসের পুনরাবৃত্তি। তবে দীর্ঘ 2 দশকের বেশি ক্যারিয়ারে এর আগে কখনোই ইংলিশদের মুখোমুখি হননি মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের 206তম ম্যাচটিই হবে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম ম্যাচ। তবে ইতিহাস বলছে 21 বছর পর আবারও মুখোমুখি হবে আলবিসেলেস্তা ও ইংলিশরা। সবশেষ 2005 সালে জেনেভায় প্রীতি ম্যাচে 3-2 গোলে জিতেছিল ইংল্যান্ড। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। মুজিব বর্ষ পালন করতে গিয়ে 982,91,74,000 টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানিয়েছেন তিনি। আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা।
The inauguration of Countdown is going to commence. শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত মুজিববর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। Of the celebration of birth centenary. জেলা উপজেলায় নির্মাণ করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি, সরকারি অফিসে করা হয় মুজিব কর্নার, ব্রোঞ্জ, তামা আর মার্বেল পাথরের মূর্তিও নির্মাণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও করা হয়েছিল সে সময়। মাননীয় মন্ত্রী, জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সে সময় সবগুলো মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব করতে খরচ করেছে 982 কোটি 91 লাখ 74 হাজার টাকা। সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91 লক্ষ 74 হাজার কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর 1 বছরের খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি, পরবর্তীতে এটা কোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে, আমি নিশ্চিত। প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, করের আওতায় না আসা কোম্পানিগুলোর সাধ্যের মধ্যে এলাকা ভিত্তিক ফ্ল্যাট রেট ঠিক করছে সরকার। এছাড়াও শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে এসেছে বলেও সংসদকে জানান তিনি। বলেন, শেয়ার বাজারে আরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সংসদ ভবন অঙ্গনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর সংসদ ভবনের প্রবেশ মুখে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি পয়েন্ট অফ অর্ডারে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের সংসদীয় রাজনীতি, সাংবিধানিক দায়িত্ব ও আইন অঙ্গনের এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে উচ্চতর ডিগ্রির পর LLB পাশ করেন তিনি। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইনজীবী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। 1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং মাওলানা ভাসানীর সহচর ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্র, রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। 2 দফায় জাতীয় সংসদের স্পিকার এবং 2 বার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনীতিতে তিনি ছিলেন বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা। আমৃত্যু দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমি তো মনে করি ওনার রাজনীতিক অঙ্গনে ওনার বিচরণ, ওনার দক্ষতা, ওনার সততা, ওনার সুশিক্ষিত মনোভাব প্রতিফলিত হয়েছে। রাজনীতির উপর একটা সোবারিং এফেক্ট ছিল। আমরা দুইজনে দায়িত্ব নিচ্ছি। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। ওনার জীবনে চলার পথে যে কেউকে উনি যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আন্তরিকভাবে তাদের ক্ষমা প্রার্থনা করছি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ ভবন চত্বরে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মরদেহ দাফন করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 24 ঘন্টায় এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ রূপ নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। শক্তিশালী বড় ব্যাধির পর প্রভাবে তুমুল বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে চীনের পূর্বাঞ্চল। অঞ্চলটিতে প্রাণ গেছে 39 জনের, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 20 লাখ মানুষকে। ঝড় ও বন্যায় বিপর্যস্ত ফিলিপাইন, ওদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যা অব্যাহত ভারতের বিভিন্ন রাজ্যে। বন্যার প্রলয়ঙ্করী এরূপ ফিলিপাইনের মিন্দানাওয়ের। ঘূর্ণিঝড় ব্যাভির তাণ্ডবে বৃষ্টি আর ঝোড়ো বাতাসের প্রভাবে বিপর্যস্ত ফিলিপাইন। রাজধানী ম্যানিলা সহ বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় বহু পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় নতুন করে বন্যার সংকট তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও অনেক এলাকায় ব্যাহত হয়েছে। তবে শক্তিশালী ট্রপিক্যাল ঝড় ব্যাভির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে। ঝড়ের প্রভাবে প্রবল বাতাসের সাথে চলছে মুষলধারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় 20 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে ফেরি ও সমুদ্রপথের অনেক সেবা। স্থানীয় প্রশাসন বন্যা ও পাহাড়ি ঢলের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এদিকে ভারতে থামছেই না মৌসুমী বৃষ্টি। গেল 24 ঘন্টায় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসাম সহ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উত্তাল নদীর স্রোতে তলিয়ে গেছে বহু সড়ক ও সেতু। পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধসে বন্ধ হয়ে গেছে মহাসড়ক। বহু যানবাহন আটকা পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য জনপদ। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।